সৌন্দর্য আর অপূর্বতা বিধাতার যেন এক কারুময় নগরী নওগাঁ, যার মাঝে হাজার বাঙালির ইতিহাস ঐতিহ্যের স্মৃতিচারণ। এই যেন অপরূপ সৌন্দর্যের মায় ঘেরা এই বাংলার রূপ। কখনো সবুজের হাতছানি, আবার কখনো অচেনা কোনো পাখির সুর, কখনো শান্ত দিঘির জল, কখনো মাথার উপর বিশাল আকাশ। এই রূপের মোহে বন্দী হয় যে কেউ। এমনই এক প্রাকৃতিক স্থান, ইতিহাস ঐতিহ্যের কয়েকটির মধ্যে একটি নওগাঁর আলতাদিঘি জাতীয় উদ্যান। প্রিয় দর্শক, আমরা সেই আলতাদিঘিতে চলে এসেছি। আপনাদের আজকে এই আলতাদিঘির যে ইতিহাস এবং ঐতিহ্য এবং আলতাদিঘি সম্পর্কে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবে। তো চলুন, আমাদের সাথেই থাকুন। প্রিয় বন্ধুরা, আমরা চলে এসেছি জাতীয় উদ্যান আলতাদিঘি। এই আলতাদিঘির ওয়াচ টাওয়ারে। এই ওয়াচ টাওয়ার থেকে এক নজরেই এই দিঘির সৌন্দর্য অবলোকন করা যায়। আমরা ওয়াচ টাওয়ারের মাঝামাঝি উঠেছিলাম। ওয়াচ টাওয়ারের পুরাটা যে ওপরের অংশ, সেখানে আমরা উঠে নাই। তো মাঝামাঝি থেকে আপনাদের দেখাবো এই সৌন্দর্য। শালবনে ঘেরা নওগাঁর আলতাদিঘি জাতীয় উদ্যান। সুবিস্তৃত দিঘির উত্তর পারে তারকাটায় ঘেরা ভারতের সীমান্ত। আলতাদিঘি জাতীয় উদ্যান নওগাঁ জেলার ধামুরহাট উপজেলায় অবস্থিত। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ঐতিহাসিক আলতাদিঘি। এই আলতাদিঘির নাম কিভাবে হলো তা নিয়ে সঠিক ইতিহাস না থাকলেও লোকমুখে কিছু জানা যায়। প্রজাসাধারণের পানীয় জলের সংকট নিরসনে রাজা বিশ্বনাথ রাজমাতার সন্তুষ্টিকল্পে এই দিঘিটি খনন করেন। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর নওগাঁর ধামরাট উপজেলা সদর থেকে ভ্যান অথবা ইজিবাইকে উত্তরে 5 কিলোমিটার দূরেই আলতাদিঘি জাতীয় উদ্যান। তাই তো দিঘি আর বন সৌন্দর্যের টানে এখানে ছুটে আসেন ভ্রমণ পিপাসুরা। চেনা অচেনা হাজারো পাখির সুরে হয়তো উদাসী হয়ে উঠবে মন। পায়ে হাঁটা পথের পুরোটা জুড়ে সঙ্গী হয়ে থাকবে পদ্মপাতা আর পদ্ম ফুলের মাঝে শান্ত এক দিঘির জল, নাম যার আলতাদিঘি। তো প্রিয় দর্শক, এটা আমাদের আলতাদিঘির উত্তর পাশে, অর্থাৎ ওয়াচ টাওয়ার থেকে নেমে আমরা উত্তর পাশে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটিতে আমরা ডান দিকে যাচ্ছি। তো আমরা দেখতে চাচ্ছি যে এই রাস্তাটা আসলে কত দূর গিয়েছে, এবং এই দুই পাশেই কিন্তু সরু একটি রাস্তার দুই পাশেই কিন্তু জঙ্গল, এবং শুধু জঙ্গল বললে ভুল হবে না, খুবই ঘন জঙ্গল। এবং এই শালবনটি কিন্তু বিশাল একটা বন আমার কাছে মনে হচ্ছে। এবং আমরা যে যাচ্ছি পথে তেমন কোনো লোকজন আমরা দেখতে পাচ্ছি না। আপনারা যখন যাবেন, আমার মনে হয় যে একেবারে সন্ধ্যার সময় না গিয়ে বিকেলে বা দুপুর সময় বা পর্যটক যে সময় থাকে সেই সময় যাওয়াটাই খুবই ভালো এবং নিরাপদ মনে হচ্ছে। তার কারণ আমরা যাচ্ছি দুজন মোটরসাইকেল নিয়ে, তারপরে যে একটা অটো বাইক দেখলাম, তারপরে কিন্তু আমরা কিছু দেখতে পাচ্ছি না রাস্তাতে। দেখতে পাচ্ছেন একেবারে ঘন সুবিশাল বন। ভিতরে কিন্তু মানে কোনো লোকজন নেই। একেবারে আমরা দুজন যাচ্ছি ভিতর দিয়ে, আমরা ভিতরে তেমন কোনো লোকজন দেখতে পাইনি। আমার মনে হয় এই অপর প্রান্তে অবশ্যই একটা রাস্তা রয়েছে, তো সেটা দেখার জন্য আমরা যাচ্ছি। চলুন আপনাদেরও দেখাবো যে অপর পাশে আসলে কি রয়েছে। আপনারা যখন আসবেন তখন অবশ্যই দুপুর বা যে সময় মানুষজন থাকে, আমরা একটা মোটরসাইকেল দেখতে পাচ্ছি আমাদের সামনে দিয়ে যাচ্ছে, আমাদের একটু ভালো লাগলো। যারা এখানকার স্থানীয় আসলে তারা হয়তো বা বিষয়টা জানে কোন সময়।
যে সময় গিয়েছিলাম এই দিঘিতে, সাধারণত আষাঢ় মাসে গিয়েছিলাম, কিন্তু আষাঢ়ের শুরুতে, কিন্তু সেই সময় আসলে দিঘিতে তেমন কোনো পানি ছিল না। আর তাছাড়া প্রাকৃতিকভাবে এই দিঘিটি খনন করা হলেও সরকারি বিভিন্ন প্রকল্পের কারণে, আসলে স্থানীয় যারা লোকজন রয়েছে তারা বলছে যে সরকারি বিভিন্ন প্রকল্পের কারণে এই দিঘিটির আজকে এই অবস্থা। দিঘির নাম হলো যে প্রজা সাধারণের পানীয় জলের সংকটে রাজা বিশ্বনাথ রাজমাতার সন্তুষ্টিকল্পে সাধারণত এই দিঘিটি খনন করেছিলেন বলে জানা যায়। রাজমাতার শর্ত ছিল যে তিনি পায়ে হেঁটে যত দূর অবধি যেতে পারবেন সেই পর্যন্ত দিঘিটি খনন করতে হবে। রাজমাতার শর্ত পূরণের বিষয়ে যারা সবার পরামর্শ করে আলতা নিয়ে আসেন, অতঃপর একদিন ঘটা করে সবাই রাজমাতাকে অনুসরণ করে এবং রাজমাতা হাঁটতে শুরু করেন। কিন্তু রাজমাতার হাঁটা শেষ হয় না বলেই জানান, তিনি হাঁটতেই থাকেন। তারপর পরিস্থিতি প্রতিকূল দেখে মন্ত্রী দিঘির শেষ প্রান্তে রাজমাতার পায়ে আলতা ছিটিয়ে দিয়ে তাকে থামিয়ে দেন এবং সেই থামানো জায়গা থেকেই সাধারণত এই দিঘিটি খনন করা। নিজের পছন্দমতো আবাসিক হোটেলে রাত্রি যাপন করতে চাইলে অবশ্যই আপনাকে নওগাঁ জেলা সদরে থাকতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল প্রিয় দর্শক ভাই বোনেরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।